আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে পর্বে আমরা অনুশীলনীর একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, তুর্য দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। হ্যাঁ, খুবই ভালো বিষয়। একদিন সে বাসায় একটি ভারী টেবিলের সামনে চেয়ারে বসে টেবিলকে টানতে শুরু করলো। মানে টেবিল চেয়ারে বসি না আমরা পড়ালেখা করার জন্য, সামনে ভারী একটা টেবিল আর তুমি চেয়ার নিয়ে বসছো। এখন সে কি করতেছে, টেবিলটাকে নিজের কাছে টানতেছে। তখন কি হইলো, টেবিলকে যখন নিজের কাছে টানতেছিল, কিন্তু ঘটলো কি, টেবিল তো কাছে আসলোই না, চেয়ার সহ সে নিজের টেবিলের দিকে সরে গেল। তাহলে কি হইলো, সে টেবিলকে নিজের কাছে টানতেছিল, কিন্তু টেবিল তো অনেক ভারী হওয়ার কারণে টেবিল কাছে আসে নাই, উল্টা সে টেবিলের কাছে চলে গেছে। এরকম একটা ঘটনা ঘটলো। পরদিন সে একটি মসৃণ মেঝেতে একই আকারের একটি কাঠের বল, একটি লোহার বল নির্দিষ্ট বল প্রয়োগে গড়িয়ে দিল। তার মানে ওর কাছে দুইটা খেলনা বল আছে, একটা কাঠের আর একটা হচ্ছে তোমার লোহার। দুইটা হচ্ছে তোমার একই আকারের, মানে একটা কোনো বড়ও না ছোট না, সেম আকারের। এই যে কাঠের বল আর লোহার বল সে একটা নির্দিষ্ট বলে হচ্ছে গড়ায় দিল। তখন কাঠের বলটি লোহার বলের চেয়ে কম দূরত্ব অতিক্রম করছে। যখন গড়ায় দিছে, ওরা সামনের দিকে যাচ্ছে, যেতে যেতে লোহার বলটা চলতেই আছে, কিন্তু কাঠের বলটা থেমে গেছে। এই ঘটনাটা সে পর্যবেক্ষণ করলো। তাহলে উদ্দীপকটুকু আমরা বুঝলাম। এরপরে আসো, ক নাম্বার প্রশ্নটা কি বলছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি, গতির সূত্র তিনটা, যেখানে 2 নাম্বার সূত্রটা হচ্ছিল এরকম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র। এরপরে আসো খ নম্বরটা, বিদ্যুৎ বন্ধ করে দিলেও চলন্ত ফ্যান সাথে সাথে থেমে যায় না কেন? হ্যাঁ, কিছুক্ষণ ঘুরতে থাকে, এরপরে আস্তে হচ্ছে থেমে যায়, তাই না? এটা তো আমরা সবাই জানি, কিন্তু এটার কারণ কি? বন্ধ করে দিলেও, মানে সুইচ তুমি বন্ধ করে দিছো, এরপরেও ফ্যানটা কিছুক্ষণ ঘুরবে, এটার কারণ হচ্ছে জড়তা। জড়তা কি জিনিস? জড়তা হচ্ছে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাইবে। এই যে এই মার্কারটা ধরো, আমি রেখে দিলাম কোনো একটা টেবিলের উপরে, কেউ এসে এটাকে ধরলো না, তারপরে এটা কি হইলো, সারা জীবন মানে অনেক বছর পরেও যদি তুমি এসে দেখো, এটা দেখবা যে এই জায়গায় আছে, ও কিন্তু হেঁটে হেঁটে অন্য কোনো জায়গায় চলে যাবে না। তাহলে এটা স্থির একটা বস্তু, সে অনেক দিন হচ্ছে মানে চিরকাল যতদিন ওরে কেউ না ধরবে ও হচ্ছে স্থিরই থাকবে। আবার গতিশীল একটা বস্তু গতিশীল থাকতে থাকবে, মানে কেউ যদি ওকে না থামায় যে আরে তুমি এরকম মানে গতিশীল কেন, তুমি থেমে যাও, এরকম না থামানো পর্যন্ত ও ওর কাজটা করতেই থাকবে। এই যে নির্দিষ্ট একটা গতি ধরে রেখে এই যে কাজটা করতে থাকার যে প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। তাহলে ফ্যান কি করতেছিল? ফ্যান হচ্ছে ঘুরতেছিল, মানে সুইচ দেওয়ার পরে সে ঘুরতেছে। এখন এই যে গতি লাভ করছে না, ঘূর্ণন গতিটা, ঘুরতেছে ঘুরতেছে। এখন তুমি যখন সুইচ আবার বন্ধ করে দিছো, কিন্তু সে ওই আগের যে গতিটা, মানে ওই যে জড়তাটা, সে ঘুরতেই থাকতেছে, ওই ঘুরতে থাকতে চাইবে, যার জন্য গতি জড়তার কারণে সে আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। এখন যেহেতু তুমি ওইখানে মানে বল প্রয়োগ, মানে এইখানে যে কাজটা আসলে হয়, মানে বিদ্যুৎ গিয়ে তো তোমার ওই কাজটা করতেছে, ফ্যানটাকে ঘুরাচ্ছে, কিন্তু যখন তুমি মানে বল প্রয়োগের মাধ্যমে, মানে কোনো বল প্রয়োগ, এটা মানে ডিরেক্ট করতেছি না আমরা, কিন্তু ইনডিরেক্টলি আমরা কিছু একটা কাজ করছি, ওইটার কারণে আমরা ফ্যানটাকে থামায় দিলাম। কিন্তু যদি না থামাইতাম, তাহলে ও এভাবে অনবরত ঘুরতেই থাকতো। তাহলে বন্ধ করে দিলেও সাথে সাথে বন্ধ হচ্ছে না কেন? গতি জড়তার কারণে সে চাচ্ছে আরও কিছুক্ষণ গতিশীল থাকতে। এরপরে দেখো গ নম্বরটা কি বলছে, চেয়ার সহ তুর্যর টেবিলের দিকে সরে আসলো কেন? ব্যাখ্যা করতে বলছে। ওই যে প্রথম ঘটনাটা, সে টেবিলকে টান দিছে, টান দেওয়ার পরে টেবিল তো ওর কাছে আসলোই না, উল্টা সে মানে পিছলা খেয়ে টেবিলের কাছে চলে গেল। এখন এটার কারণ হচ্ছে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া বল। তুমি যখন একদিকে মানে বল ক্রিয়া করবা, সেই বস্তুটা উল্টা দিকে তোমাকে বল প্রয়োগ করবে। কিভাবে? দেখো, আমরা যখন হাঁটি, কিভাবে হাঁটি বলো তো? মাটিতে আমরা বল প্রয়োগ করি, আমাদের পা দিয়ে মাটিতে বল প্রয়োগ করি, মাটি আমাদেরকে উল্টা দিকে বল প্রয়োগ করে, তখন কি হয়, আমাদের পাটা আবার উপরের দিকে ওঠে। এভাবে না হাঁটার সময় কি হয়, মাটিতে তুমি যখন বল প্রয়োগ করতেছো পা দিয়ে, মাটি তোমাকে উল্টা দিকে ধাক্কা দিচ্ছে, যার কারণে তোমার পাটা আবার উপরে উঠে সামনে যাচ্ছে, পরের পাটা উপরে উঠে সামনে যাচ্ছে, এভাবে করেই তো আমরা সামনের দিকে আগাই, তাই না? এরকম মাটি আমাদেরকে উল্টা, মানে তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো তার উল্টা দিকে আবার মানে প্রতিক্রিয়া বল দিচ্ছে। এরকমই আবার ধরো নৌকা, নৌকা পানিতে ফ্লটিং করতেছে, তুমি হচ্ছে নৌকার যে সাইডটা, মানে এই যে নৌকা তার এই কিনারা থেকে লাফ দিছো, হ্যাঁ, জাম্প করার সাথে সাথে তুমি যখন সামনের দিকে আগাবা,
নৌকা আবার পিছন দিকে চলে যাবে না, অল্প একটু দেখবে যে নৌকা পিছনের দিকে একটা ধাক্কা খাইছে, মানে পিছে চলে গেছে। তাহলে এই যে তুমি যেই দিকে বল প্রয়োগ করতেছো, তারপর বস্তুটা তার উল্টা দিকে, মানে দুইটা হচ্ছে তোমার বিপরীতমুখী বল আর কি একসাথে থাকতেছে। এরপরে আবার এই যে টেবিলের ঘটনাটা কি হইলো, তুমি টেবিলকে টানতেছো, এখন ওই যে টেবিলের যে ভরটা ওটা তো অনেক বেশি, যার জন্য ওই ক্রিয়া প্রতিক্রিয়া বল, তুমি যেদিকে টেবিলকে টানতেছো টেবিলটার উল্টা দিকে তোমাকে আবার টানতেছে। এই জায়গাটা দেখো, আমরা যদি একটু পড়ি যে নিউটনের তৃতীয় সূত্র, ওই যে আমি প্রথমেই বলছিলাম যে নিউটনের গতি সূত্র হচ্ছে তিনটা। প্রথম সূত্র হচ্ছে বলের ধারণা দেয় আমাদেরকে, বা জড়তার ধারণা দেয়। তারপরে দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদেরকে ভরবেগের ধারণা দেয়। এরপরে এই যে 3 নাম্বার সূত্রটা, এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বলের, মানে ইট মারলে পাটকেল খেতে হবে। তুমি যদি মানে কাউকে, তোমার বন্ধুটাকে যদি ধরো দুষ্টামি করে একটা মাইর দিলা, সে কি তোমাকে ছেড়ে দিবে? সে পরে দিয়ে পারলে তোমার আর দুইটা দিয়ে দিবে, তাই না? ক্রিয়া প্রতিক্রিয়া মানে ইট মারলে তোমার পাটকেল খাইতেই হবে। প্রতিটা বলেরই সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে এই জায়গাটায় দেখো, তৃতীয় সূত্রটা থেকেই হচ্ছে আমরা এই ব্যাখ্যাটা দিব। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। ওই যে বলটা তুমি যেদিকে দিচ্ছ তার উল্টা দিকে সমান বল প্রয়োগ হবে। কি দিকে? এই যে উল্টা দিকে কিন্তু অবশ্যই। তারপরে সূর্য যখন ভারী টেবিলটিকে টানতে শুরু করে, তখন তার প্রয়োগকৃত বলের কারণে, দরুন মানে হচ্ছে কারণে, বলের কারণে কি হয়েছে, টেবিলেও সমান মানের একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া বল সূর্যের উপর প্রয়োগ হয়েছে। সূর্য যখন টেবিলকে টানতেছিল, টেবিল ওই বিপরীত আরেকটা বলে, মানে বিপরীত সমান বল হবে কিন্তু বিপরীত আরেকটা বলে সূর্যকে টানতেছে। তাহলে এই যে দেখো, দুইজনকে টানতেছে, টেবিল সূর্যকে টানতেছে, সূর্য আবার মানে টেবিলকে টানতেছে। এখন টেবিল সূর্যকে টানতেছে, এটা শুনে আবার অবাক হয়ে যান যে টেবিলের তো হাত নেই, টেবিল কিভাবে টানবে? ওই যে টানা বলতে হচ্ছে ওর বলটা যে কাজ করতেছে। এই অবস্থায় টেবিলটি অনেক ভারী হওয়ায় টেবিল ও মেঝের মধ্যে ঘর্ষণ বল অনেক বেশি থাকে। যেই বস্তু যত বেশি ভারী তার উপরে ঘর্ষণ বল তত বেশি কাজ করে। তাহলে টেবিলটা অনেক ভারী, ওর উপরে তোমার মেঝের ঘর্ষণ হচ্ছে তোমার বিপরীতমুখী বাধাদানকারী একটা বল। তুমি যেই দিকে চলতে চাচ্ছ, ঘর্ষণ সবসময় তার উল্টা দিকে কাজ করবে। তাহলে উল্টা দিকে যখন কাজ করতেছে, তখন অবশ্যই তোমাকে একটা বাধা দিচ্ছে। তুমি যেতে চাচ্ছ সামনে, তোমাকে আমি যেতে দিচ্ছি না, অবশ্যই এটা একটা বাধা। তাহলে ঘর্ষণ হচ্ছে এরকম একটা বাধা দানকারী বল। তাহলে এই যে বস্তুর ভর যত বেশি, তার বাধা দানকারী মানে ঘর্ষণ বলটাও তার উপরে তত বেশিই কাজ করবে। ফলে সূর্য সহজে টেবিলটি নাড়াতে পারে না, ওই যে ভর অনেক বেশি, ঘর্ষণও বেশি, যার জন্য নড়াইতে পারতেছে না। অন্যদিকে সূর্য যে চেয়ারে বসেছিল, চেয়ার আর সূর্য তো হালকা, মানে টেবিলের তুলনায় হালকা, তাহলে তার ভর তুলনামূলক কম এবং চেয়ার ও মেঝের মধ্যে ঘর্ষণও কম। কি বলছি? ভর কম হইলে ঘর্ষণও কম হবে, ভর বেশি হইলে এই যে ঘর্ষণও বেশি হবে। এরপরে এই যেহেতু ঘর্ষণটাও কম, তার ওজন ভর সবই কম, তাই সূর্য যখন টেবিলকে টানে, টেবিল যে প্রতিক্রিয়া বল সূর্য চেয়ারের উপর দিচ্ছিল, কম ঘর্ষণের কারণে ওরা সামনের দিকে আগায় গেছে, কিন্তু টেবিল ওদের কাছে আসে নাই। তাহলে এই কাজটা হইল কি জন্য? ওরা সামনের দিকে আগায় গেল কি জন্য? ওই প্রতিক্রিয়া বলের কারণে। সে যেই বলটা প্রয়োগ করছে তার উল্টা বল যখন টেবিলের উপর প্রয়োগ করছে, তখন সে হচ্ছে সামনের দিকে আগায় গেছে। তাহলে এই জায়গাটায় আমরা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া বলের ব্যাখ্যাটা দিব। এরপরে আসো ঘ নম্বর প্রশ্নটা দেখি আমাদের কি বলছিল। ঘ নম্বরে বলছে, একই মেঝেতে বল দুটির অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হওয়ার কারণ। একই মেঝেতে কি কি গড়াই দিছিল? একটা লোহার বল আর একটা হচ্ছে তোমার কাঠের বল। এখন ওই কাঠের বলটা অল্প দূরত্ব অতিক্রম করছে, কিন্তু লোহার বলটা অনেক বেশি দূরত্ব অতিক্রম করছে। এটার কারণ কি? কারণ হচ্ছে ওদের ভর, দুইটা বলের ভরে তো সমান ছিল না। কি ছিল? লোহার বলটা অবশ্যই ভারী, এটা তো আমরা বুঝতেই পারতেছি, আর ওই যে তোমার কাঠের বলটা ওইটা তো হালকা। সেক্ষেত্রে এই যে ভর দিয়ে আমরা এখানে বর্ণনাটা করব। দেখো, দূরত্ব ভিন্ন হওয়ার কারণ হচ্ছে বল দুটির এই যে ভরের পার্থক্য, এটা হচ্ছে মেইন কারণ। ভর যত বেশি, জড়তা তত বেশি, ভর যত কম, জড়তা তত কম। আবার ভর যত বেশি, ঘর্ষণ তত বেশি, ভর যত কম, ঘর্ষণ তত কম। কেমন? এই যে কনসেপ্টটুকু, এটা দিয়ে হচ্ছে এখন বর্ণনাটা করব। সবার প্রথমেই তোমাকে বলে দিতে হবে যে বল দুইটা ভিন্ন দূরত্ব অতিক্রম করছে কেন? ভরের পার্থক্য, এটার কারণে। তাহলে একদম দেখো, ঘ নাম্বার লিখেই আমি কিন্তু কারণটা বলে দিছি, ভরের পার্থক্য। এরপরে যে আমরা বর্ণনা দিব, প্রশ্নে যেই কথাটা চাইবে মানে কি জন্য হয়েছে, এটা অবশ্যই বর্ণনামূলক প্রশ্ন, আমরা জানি গ ঘ বর্ণনামূলক, কিন্তু বর্ণনা তুমি লিখবা,
তার আগে তোমাকে কারণটা একদম স্পেসিফিকভাবে বলে দিতে হবে। কারণটা লিখছি না, এখন তুমি যত ইচ্ছা বর্ণনা করো। আসো এবার আমরা বিশ্লেষণ এই যে করতেছি। আমরা কি জানি, জড়তার পরিমাপন হচ্ছে ভর দ্বারা। ভর যত বেশি জড়তা তত বেশি হবে। জড়তা মানে কি, ওই যে স্থির বস্তু স্থিরই থাকতে চাবে, গতিশীল বস্তু গতিশীল থাকতে চাবে। তাহলে এই যে কোনো একটা জিনিস, কোনো একটা কাজ করতে থাকার যে প্রবণতা, এইটাই হচ্ছে আমার জড়তা। এখন যে বস্তুটার ভর যত বেশি তার জড়তাও তত বেশি। হ্যাঁ, আমি আগেই বলছি, লোহার বলের চেয়ে কাঠের বলটির ভর কম, লোহারটা বেশি ভারী। তাহলে এই যে ভারী বস্তুর জড়তাও বেশি হবে। এখন তুমি ভাবতেই পারো যে ভারী বস্তুটা তো অনেক ভারী, ও কিভাবে, মানে দুইটা একটা চিকনা বন্ধু আর একটা মোটা বন্ধুর ভিতর যদি তুমি রেস লাগায় দাও, কে জিতবে? অবশ্যই চিকনা বন্ধুটা জিতবে। এখন ওর ভর কম আর মোটা বন্ধুটার ভর হচ্ছে বেশি, কিন্তু এখন যখন তারা স্থির থাকতেছে তখন তুমি এই কনসেপ্টটা বলতে পারো, যখন স্থির থাকবে তখন ভারী বস্তুটা স্থিরই থাকতে চাইবে, ওই পাতলা যে বস্তুটা বা কম ভরের বস্তুটা ওইটাও কিন্তু স্থিরই থাকতে যাবে। কিন্তু আবার যখন তুমি গড়ায় দিচ্ছ দোনোটাকে, তখন কি হবে, একবার যখন বেগ প্রাপ্ত হবে বা গতিশীল হয়ে যাবে তখন আবার তারা গতিশীলই থাকতে যাবে। তখন ওই যেই ভারী যেই বন্ধুটা ছিল তোমার, ও যেরকম স্থির থাকার সময় স্থির থাকার জড়তা বেশি দেখাচ্ছিল, এখন গতিশীল যখন হয়ে যাবে গতিশীল হওয়ার জড়তাটাও বেশি দেখাবে। কি হবে জিনিসটা, ওই গতিশীল বস্তু যখন দুইটাকে আমরা গতিশীল করে দিচ্ছি, তখন ভারী বলটা তোমার ওই গতি জড়তাটাও বেশি দেখাবে। কি হবে, ও হচ্ছে তোমার গতিশীল থাকতে চাইবে বেশি। আর ভারী জিনিসের ক্ষেত্রে ধরো বাতাসের বাধা, উল্টা দিক থেকে যে ঘর্ষণ, বাতাসের বাধা, এগুলো কিন্তু ওই ভারী বস্তুটার উপর এত বেশি ক্রিয়া করতে পারবে না। কি জন্য? কারণ বাতাসের বাধা একটা ভারী জিনিসের উপর দিলেও তো কিছু হবে না। কিন্তু দেখো, একটা পাতলা জিনিস, একটা পালক, ওটা তুমি বাতাস দিলেই হচ্ছে ওটা উল্টা দিকে চলে যাবে, তাই না? ঘর্ষণ, বাতাসের ঘর্ষণ, তারপর বাতাসের বাধা ওই হালকা বস্তুর উপর বেশি কাজ করবে। তাহলে এই কথাটাই হচ্ছে এখানে আমরা বলবো, কাঠের বলটা যেহেতু তোমার পাতলা, তখন ওর উপরে বাতাসের বাধা, বাতাসের ঘর্ষণ বেশি কাজ করবে। আর ভারী যে বস্তুটা, ওটার উপর বাতাসের বাধাটা এত বেশি ক্রিয়াশীল হবে না, যার জন্য সে সামনের দিকে গড়ায় যাইতে পারবে। তাহলে চলো আমরা এই জায়গাটা একটু পড়ি। লোহার বলের চেয়ে কাঠের বলটির ভর কম। কাঠের বলটির ভর কম হয় বাতাসের বাধা ও মেঝের সামান্য ঘর্ষণও এর গতির উপর প্রভাব ফেলবে। ওই যে বাতাসের বাধা, বাতাসের ঘর্ষণ সবকিছুই ওই হালকা বস্তুর উপর বেশি কাজ করবে, ওকে হচ্ছে থামায় দেওয়ার চেষ্টা করবে। বিপরীত দিকে যেহেতু কাজ করে, বাতাসের বাধাও বিপরীত দিকে, ঘর্ষণও তোমার বিপরীত দিকে, তখন কি করবে, কাঠের বলটা থেমে যাইতে থাকবে, ফলে এটি দ্রুত তার গতি হারিয়ে ফেলবে, থেমে যাবে। অন্যদিকে লোহার বলের ক্ষেত্রে কি হবে, ওর ভরও বেশি, ভর বেশি হলে জড়তাও বেশি। এখন একবার যখন সে গতিশীল হয়ে গেছে, সে এখন গতিশীল থাকতে চাবে, কারণ গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, এটাই হচ্ছে গতি জড়তা। তাহলে এই গতি জড়তার কারণে এটা হচ্ছে সামনের দিকে যাইতেই থাকবে। এখন গতি জড়তা তো হচ্ছে ওরও ছিল, হালকা বস্তুটারও ছিল, কিন্তু ওই যে বাতাসের বাধা, এটা কিন্তু ওই ভারী বস্তুর ক্ষেত্রে কম কাজ করবে, যার জন্য ভারী বস্তুটা হচ্ছে তোমার বেশি দূর আগায় যাবে। তাহলে ওই যে পর্যবেক্ষণটা ছিল, একটা কাঠের বল আর একটা লোহার বল, কে বেশি দূরে যাচ্ছিল? লোহার বল বেশি দূরে যাচ্ছিল। এটার কারণ হচ্ছে ওর ভর বেশি। এটাই হচ্ছে কনসেপ্ট, মেইন থিমটা তুমি একটু বুঝো, এরপরে তুমি বাস্তব জীবনে অনেক উদাহরণ দেখতে পাবা, ওই কথাটাই হচ্ছে সুন্দর করে গুছাই লিখে দিবা। তাহলে এখানে পার্থক্যের মেইন কারণ হচ্ছে তোমার ভর, আর উপরের গ নাম্বার প্রশ্নটায় মেইন কারণ ছিল হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। এতটুকুই হচ্ছে মনে রাখা লাগবে, এরপর বর্ণনা তুমি নিজের মতো করে দিতে পারবা, একবার এখান থেকে পড়লেই হচ্ছে সহজেই কিন্তু বুঝতে পারবা। আশা করি আমি মেইন কনসেপ্টটুকু বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।